ধরনের এসিএল দেখছি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল আর একটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। আপনারা কি ওগুলো বাসায় ফলো আপ করছিলেন? জি হ্যালো, জি ভাইয়া, ভাইয়া। দেখছিলাম। আক্তার ভাই কোন জায়গায় আছে? আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা ডিসিপি থেকে শুরু করব। ডিসিপিটা কি কেউ বলেন তো? হোস্ট ডিভাইস গুলা ডাইনামিকলি হচ্ছে সেই আইপি গুলা উপর থেকে পাওয়া শুরু করবে। নিচ থেকে পাইলে কি সমস্যা? উপর থেকেই কেন পাইতে হবে? ভাই নর্মালি তো উপর থেকে পাই, এই জন্য বললাম আর কি। আর কেউ? আর কেউ কি অফিস এনভায়রনমেন্টে ডিসিপি ইউজ করেন না? ভাইয়া জি ভাইয়া, ইউজ তো করা হয় ভাইয়া। তাহলে বলতেছেন না কেন, রেসপন্স নাই কেন? ডিসিপি জিনিসটা কি, কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রসিডিউর কি, কেমন বলেন? যে কেউ একজন বলেন। ডিসিএসপি যেটা আমরা আইপি ব্লগে ইউজ করি এটাই। ডিসিএসপি না, ডিএইচসিপি। ডিএসসিপি, হ্যাঁ ভাইয়া, ডিএসসিপি টা হচ্ছে একটা ইয়ে আইপি ব্লগের যে যে ভাই বলতেছিলেন, কই গেছেন, হারাই গেছেন নাকি? ভাই, ভাইয়া, ডিএসসিপি হচ্ছে ডায়নামিক হোস্ট হ্যাঁ কনফিগারেশন প্রোটোকল। এটা হচ্ছে অটোমেটিকলি আমার প্রতিটা হোস্টে এটা হচ্ছে অ্যাসাইন মানে হয়ে যাবে আর কি। এটা আমার এইটার সুবিধা হচ্ছে আমার প্রতিটা হোস্টের ক্ষেত্রে যা যা আপনার হচ্ছে স্ট্যাটিক ভাবে আইপিটা বসানোর কোনো প্রয়োজন হয় না। আচ্ছা। আর আইপি ব্লগ থেকে যে কোনো একটা আইপি সিলেক্ট করে নেয় আর কি, অ্যাভেলেবল আইপি থেকে যে কোনো একটা এন্ড ডিভাইসে আইপি সিলেক্ট হয় জি, অটোমেটিক। আর এটা তাই? হচ্ছে 254 এবং এই দিক থেকে আর কি আইপি গুলো শুরু হয়। 254 থেকে শুরু হবে, এইটা আবার নেসেসারি না। মানে নিজ দিক থেকে আর কি শুরু হয় আর কি। তারপর আপনি একটু ভালোভাবে বুঝে দিলে আর কি ভালো, আমরা তো এটাই বুঝি। না, আপনারা যেটা বুঝেন ঠিক আছে, এটা কনসেপ্ট ওকে আছে, বাট এখানে আর একটু এক্সপ্লেনেশনের জায়গা আছে। জি জি, আপনি একটু মডিফাই করেন তাহলে ভালো। স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? আমার জি কি ভাই, জি, দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে ভাইয়া। ওকে, ভয়েস তো ক্লিয়ার? হ্যাঁ, ভয়েস আজকে সুন্দর শোনা যাচ্ছে আর কি। কালকে আমি এই সেটআপে কথা বলছি, বুঝলাম না না, কি ভয়েস ঘটনাটা ঘটলো। ভয়েস আজকেও এতটা ক্লিয়ার না। না, আমরা মোটামুটি শুনতে পাচ্ছি তো ভালোই, মানে চলে, অসুবিধা বলা যাবে না, এরকমই তো। আমি বুঝি না, তাফিউল ভাই জীবনে আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পায় না, সমস্যাটা কোন জায়গায়? না ভাই, আমি বলতেছি ভয়েস ক্লিয়ার। ও ভাইয়া, আচ্ছা, শিহাব ভাই আমার তাহলে মনে শুনতে হয় যে পারে না। ভাইয়া আপনার হয় হেডফোনে আর নতুবা আপনার ওই ল্যাপটপের যে পোর্টটা ওইখানে প্রবলেম আছে। আমি বলতেছি ভাই ভয়েস ক্লিয়ার, অভিযোগ করা যাবে না, এটা বলতেছি। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, ল্যাপটপ চেঞ্জ করছি তো ভয়েস একটু ক্লিয়ার বুঝতে থাকে পারেন। কিন্তু কিছু কথা বলার পর কাটে কাটে আসে, ভয়েসটা ভেঙে ভেঙে আসে। বুঝলাম। আচ্ছা, এতদিনকে আমরা যেটা করছি, আমরা কি কাজ করছি, আমরা পিসি গুলাতে গিয়ে ম্যানুয়ালি আইপি বসে আসছি। আমরা পিসি গুলাতে ঢুকছি, ঢোকার পরে এখানে কনফিগে গেছি, কনফিগে গিয়ে সুন্দর মতো আইপি কনফিগারেশনে ঢুকে স্ট্যাটিকলি আইপি গুলা বসাইছি, মানে নিজেরা ম্যানুয়ালি গিয়ে আইপি গুলা দিয়ে এসেছি। এখন আমার একটা কর্পোরেট অফিস চিন্তা করেন বা একটা বড় নেটওয়ার্কের কথা চিন্তা করেন, যেখানে 400-500 ইউজার আছে। এরকম একটা সিনারিওতে আমি যদি প্রত্যেকটা পার্সনকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি আইপি বসে দিয়ে আসতে যাই, এটা স্ট্যাটিকলি এটা একটা মানে এটা একটা ইম্পসিবল কাজ। এটা সব থেকে বড় কথা হচ্ছে, প্রথমত ইম্পসিবল একটা কাজ এবং মনোটোনাস একটা কাজ। এটা ইফিশিয়েন্ট না। এখন ইফিশিয়েন্ট কি, তারপর আরো একটা বিষয় আছে।
এটা হচ্ছে আচ্ছা আহ, সেটা হচ্ছে এই যে আমি ম্যানুয়ালি আইপি গুলা বসাচ্ছি এইগুলা যাতে এইভাবে ইফিশিয়েন্টলি করা যায় সেজন্য একটা প্রসেস আসে সেটার নাম কি সেটা হচ্ছে ডিএসসিপি। যাতে আমাদের এই কষ্ট করে ম্যানুয়ালি আইপি গুলা না বসাতে হয় সে এমন একটা প্রসেস আসছে সেটা হচ্ছে অটোমেটিক্যালি যে হোস্ট থাকবে হোস্ট বলতে হচ্ছে ইউজারদেরকে অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করবে। তো এটাকে হচ্ছে আমরা ডিএসসিপি বলি, ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। এখন ডিএসসিপি কাজ করে একটা প্রসেসে, কোন প্রসেস বলেন তো? কেউ বলতে পারবেন ডিএসসিপি কোন প্রসেসে কাজ করে? আহ ভাইয়া ভাইয়া সেটা বুঝি নাই কি বললেন প্রশ্নটা। আইপি প্রোভাইডের ক্ষেত্রে না অন্য কোনো বিষয়, এটা তো বুঝতে আইপি প্রোভাইডের ক্ষেত্রে ডিএসসিপি একটা প্রসেস মেইনটেইন করে। প্রসেসটা কি কেউ একটু বলতে পারবেন কোন প্রসেস মেইনটেইন করে? ভাইয়া শেষের দিক থেকে যে অ্যাপগুলো অ্যাভেলেবেল আছে ওইগুলা দিয়ে দিয়ে আসে। না 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 না, আমি ওয়ার্কিং ফাংশনালিটির কথা বলছি, ওইটা না। আচ্ছা আমি বলতেছি। আচ্ছা ভাইয়া। আমি এখানে একটা ওয়ার্ড লিখছি, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই দেখতে পাচ্ছি। জি ভাইয়া, ডোরা, ডোরা ডোরা প্রসেস। প্রসেস। হ্যাঁ, ডোরাটা কি এখন দেখি। ডিসকভার রাউটিং নাকি? আচ্ছা, এখানে যেটা লিখছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? দেখা যাচ্ছে না? এই যে আমি এগুলো লিখছি এগুলো কি দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা আসেন ডিএসসিপি কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু জানি। যখন আমাদের নেটওয়ার্কে কোনো পিসি বা কোনো ডিভাইস কানেক্টেড হয় সে কি করে একটা ব্রডকাস্ট মেসেজ থ্রো করে। ব্রডকাস্ট মেসেজ কি বলে, আমার এই কিছু ইনফরমেশন চাই, কি ইনফরমেশন, যে আমার আহ এক সেকেন্ড, সে একটা ব্রডকাস্ট মেসেজ থ্রো করে যেখানে বলে আমার এই নেটওয়ার্কে এমন কেউ আছে যে আমাকে আইপি, গেটওয়ে এবং ডিএনএস এই ইনফরমেশন গুলো দিতে পারবা। এই একটা ব্রডকাস্ট মেসেজ থ্রো করে সবার ক্ষেত্রে। তখন ডিএসপিসিপি সার্ভার এটা হচ্ছে কি, মানে ডিসকভার করার জন্য, সার্ভারকে ডিসকভার করার জন্য, কারণ সে তো জানে না যে সার্ভারকে, তো ডিসকভার করার জন্য সে একটা ব্রডকাস্ট মেসেজ থ্রো করে। ব্রডকাস্ট মেসেজ তো কি সেটা তো আপনারা জানেন, সকলের কাছে যায়। তো ডিএসসিপি সার্ভার তখন সেটা দেখে, দেখে সে হচ্ছে তখন তাকে অফার করে, কি অফার করে, যে আমি অ্যাভেলেবেল আছি নেটওয়ার্কে, যে তোমাকে আইপি, ডিএনএস, গেটওয়ে এই ইনফরমেশন গুলো প্রোভাইড করতে পারবো। তো সে যখন এই এই মেসেজটা আবার কনভে করে আমার ওই পিসির কাছে, সে তখন কি করে, তার কাছে সার্ভারের কাছে, এই হচ্ছে আমাদের সার্ভার, সার্ভারের কাছে আবার রিকোয়েস্ট করে ঠিক আছে তাহলে তুমি আমাকে এই ইনফরমেশন গুলো দাও। সার্ভার কি করে, সার্ভার এটা ওকে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে ঠিক আছে তুমি যে আমার কাছে ইনফরমেশন গুলো চাইছো সেটা আমি অ্যাকনোলেজ করছি, এবং ইনফরমেশন গুলো পরবর্তীতে সে পাঠায়। এইভাবে হচ্ছে আমাদের টোটাল ডিসিপি প্রসেসটা কাজ করে, যেটাকে আমরা শর্টে বলি ডোরা, ডিসকভার, অফার, রিকোয়েস্ট এন্ড অ্যাকনলেজ। এটুকু কি বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। কি বুঝছেন কেউ একজন আমার বলেন তো কি বুঝছেন? ডিএইচসিপি সার্ভার থেকে একটা ব্রডকাস্ট মেসেজ যায় প্রত্যেকটা না না, হোস্টে। সার্ভার থেকে যায় না, সার্ভার থেকে যায় না, হোস্ট না থেকে ভাইয়া, যায়। ইয়ে হোস্ট থেকে থেকে সার্ভারের কাছে যায়। হ্যাঁ, হোস্ট থেকে সার্ভারের কাছে যায়। সার্ভারে তো আর নিজে ব্রডকাস্ট করে বেড়াবে না। যার কাছে আছে সে কি বলে বেড়াবে আমার কাছে আসলে নিয়ে যাও নিয়ে যাও? সে তো বলবে না, যার দরকার সে বলবে। এভাবে চিন্তা করতে হবে। মনে করেন হ্যাঁ আপনার ভাই, টাকার দরকার, আপনি তখন কার কাছে অ্যাভেলেবল আছে তার কাছ থেকে চাবেন যে কারো কাছে অ্যাভেলেবল আছে কিনা আমাকে দেয়ার। তখন যার কাছে অ্যাভেলেবল থাকে সে দিবে, এরকম হচ্ছে বিষয়টা। সার্ভার কখনোই নিজে ব্রডকাস্ট করবে না। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ব্রডকাস্ট করার পরে সার্ভার যখন সেই মেসেজটা দেবে, কারণ ব্রডকাস্ট মেসেজ তো সবার কাছে যায়, তাই তো? হ্যাঁ তো যখন সে ব্রডকাস্ট মেসেজটা পাবে সে তখন ওকে অফার করবে যে আমি অ্যাভেলেবেল আছে, আমি তোমাকে এই ইনফরমেশন গুলো দিতে পারবো। ও যখন দেখবে যে না, আমার নেটওয়ার্কে এমন একজন আছে যে আমাকে ইনফরমেশন গুলো দিতে পারতেছে, তখন সে কি করবে, ওকে রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট করার পরে রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে, আপনার হোস্টের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে সার্ভার তাকে ওইটা রিকোয়েস্টটা অ্যাকনোলেজ করে ওকে ইনফরমেশন গুলো প্রোভাইড করবে। এই টোটাল যে প্রসেসটা এটাকে আমরা বলি ডোরা প্রসেস। এভাবে হচ্ছে আমাদের ডিএসসিপিটা কাজ করে। এখন আমরা ডিএসসিপি কনফিগ করে দেখবো যে এই ডোরা প্রসেসে কিভাবে কনফিগ করতে হয়।
আচ্ছা, আপনাদের একটা মেকআপ ক্লাস নিব, এটা কবে নিব? সোমবারে নিব নাকি মঙ্গলবারে নিব? ভাই ওইটা রাউটিং এই যে এটা শেষ করে আমরা মেকআপ ক্লাসটা করি। না, মেকআপ ক্লাসটা Rout- রাউটিং বলতে রাউটিং তো মানে রাউটিং তো আপনার শেষ। মানে আমরা সুইচ যখন হচ্ছে কনফিগারেশন করবো না তার আগে ক্লাসটাকে শুধু রাউটার পার্ট শেষ হলে সুইচ আপনি নেক্সট ক্লাসে কনফিগারেশন করবেন। তাহলে সুইচের আগে নেন। সুইচের আগে সুইচটা নেক্সট ক্লাসেই মানে নেক্সট ক্লাসেই আমরা সুইচ ধরবো আর কি। তো সুইচের আগে বলতে ওই নেক্সট ক্লাসেই বলা যায়। মানে ওই নেক্সট ক্লাসে একটা টপিকে বাকি আছে, সেটা হচ্ছে নেট। ওটার থিওরিটিক্যাল কনসেপ্ট আমি আজকে দেখাবো, আর প্র্যাকটিক্যালটা দেখাবো হচ্ছে নেক্সট ক্লাসে। আর ওই ক্লাস থেকে হচ্ছে আপনাদের সুইচিং পার্ট শুরু হয়ে যাবে। তো এখন এটা কবে নেব? আপনারা সোমবারেও করতে পারেন, ভাইয়া মঙ্গলবারেও করতে সাউন্ডটা পারেন। একটু কমে গেছে। বললাম মেকআপ ক্লাসটা কবে করতে চাচ্ছেন, এটা সোমবারেও করতে পারেন, মঙ্গলবারেও করতে পারেন। এখন কোন দিন আপনারা করতে চাচ্ছেন? যেদিনই করেন 1 ঘন্টার একটা ক্লাস হবে, বেশি লং হবে না। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাইয়া, ভাই বলেন। ভাইয়া, মঙ্গলবার ওই এমপিএলএস টা একটু দেখাবেন বলছিলেন। এমপিএলএস টা দেখাবো কোন সময় বলছিলাম ভাই? এমপিএলএস তো আমাদের টপিক না। না না, টপিকস না, এমনি বলছিলাম আর বললেন যে সময় করে একদিন দেখাই দিবেন বলছিলেন। এমপিএলএস এর কথা কি বলছিলাম আমি কখন? আমার আর এরকম মনে পড়তেছে না অ্যাকচুয়ালি। এমপিএলএস এর কথা তো বলার কথা না। মানে এমপিএলএস এর যে ওএলটির কথা বলছিলেন ভাইয়া। ওএলটির কথা বলছিলাম, যে ওএলটিটা যখন না আমি মাইক্রোটিপ করব তখন দেখাবো। এমপিএলএস নিয়ে তো না আমি না কখনো কিছু বলি আর নাই। হচ্ছে ভাইয়া ওই যে জিএনএস এ একটু কনফিগারেশন গুলা দেখাবেন না বলছিলেন। না ভাইয়া, আমি এমপিএলএস এর কথা জিজ্ঞেস করছিলাম, আমি পারফরমেন্সে বলা আর কি। ভাই আমার মনে হচ্ছে না যে আমি এরকম কিছু বলছি। মনে হচ্ছে না যে এমপিএলএস এর কথা বলছি, কারণ এমপিএলএস আমাদের কন্টেন্টই না। এটা সিসিএনএ বা এমটিসিএন পিএলএস এর কোনো না কন্টেন্ট না। এমটিসিসি নেই। এমপিএলএস তো ভাইয়া সিসিএনপি তে থাকে টপিকটা। হ্যাঁ, সিসিএনপি থাকে ভাই, ওটা হচ্ছে সিসিএনপি টপিকস। সিসিএন এর সাথে ওটার কোনো রিলেশন নাই ভাই। ভাইয়া, ওই যে ট্রাবল শুট পারপাসে কিছু কাজ করা লাগে, তো বেসিকটা একটু যদি এমপিএলএস জিনিসটা এত হিউজ, ওটা ইটসেলফ নিজেই একটা কোর্স। ওটা জিনিসটা এত বড়। ও, আচ্ছা। আমি এখানে কি করছি কেউ কিছু বুঝতে পারছেন? ভাইয়া এক্সক্লুডেড অ্যাড্রেস দিয়ে কি আইপি গুলা বের করে নিছেন সিকোয়েন্স থেকে? ওটা পরে আসতেছি। তার আগে উপরে কি করছে এগুলা কেউ বুঝতে পারছেন?
মোটামুটি ভাইয়া কনফিগারেশন ওই যে আচ্ছা, আমি এটা বলতেছি কারণ ভাই বিষয়টা হচ্ছে টেলনেটটা করা হলো আমরা হচ্ছে রাউটার থেকে সুইচের জন্য না? ভাই টেলনেট হচ্ছে রিমোট লগইন প্রোটোকল একটা, ঠিক আছে? এটা দিয়ে আপনি রিমোটটি রাউটার হোক সুইচ হোক আচ্ছা ভাই, ভুল হয়েছে আমারই ভুল হয়েছে, দেখতে ভুল হয়েছে ভাই। ওটা আচ্ছা, তোমরা ট্রান করা হয় আর কি। ওটাও আমরা করব, টেলনেটও আজকে করব, এসএসআই আজকে। আচ্ছা, যেটা বলতেছিলাম আপনাদের ওই 3-4টা মানে ছোট টপিক বাকি ছিল, ওগুলো আজকে শেষ হয়ে যাবে, শুধু একটা বাকি থাকবে শুধু ল্যাবটা, থিওরিটা আজকে কমপ্লিট করে ফেলবো, ল্যাবটা করা হচ্ছে নেক্সট ক্লাসে আর কি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা ডিএসপি কিভাবে কনফিগার করব, আমরা তো কনসেপ্টটা বুঝলাম, তাহলে ডিএসপি কনফিগারটা কিভাবে করতে হয় সেটা এখন দেখা দরকার। তো সিসকোতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফার্স্টে তো ইন্টারফেসে আইপি বসাইছি, এগুলো আর বললাম না। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা একটা ডিএসসিপি পুল ক্রিয়েট করব। পুল বলতে যেখান থেকে আপনার আইপি গুলা পাবে, একটা পুলের ভিতরে আপনার আইপি গুলা থাকবে, পুলের একটা নাম দিবেন। এটা যে কোনো অর্গানাইজেশন তার অর্গানাইজেশন নাম অনুযায়ী দেয়। আমি টেলনেট আমাদের অর্গানাইজেশনের নাম, আমি টেলনেট নাম দিছি। বা এখানে যদি আপনি আপনার অর্গানাইজেশন দিতে চান সেখানে সেটা নামও দিতে পারেন। যে কোনো একটা নাম আপনার মানানসই, যে কোনো একটা নাম। বা নেটওয়ার্কে যদি জোন জোন করে ডিভাইড করেন বা ডিপার্টমেন্ট ওয়াইজ অনেকে দেখা যায় যে আপনারা ইয়ে করে এসএসআইডি ক্রিয়েট করে, তো সেই ক্ষেত্রে আপনি ওভাবেও দিতে পারবেন, সেটা আপনার উপর কমপ্লিটলি ডিপেন্ড করে। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে যে কোনো একটা নাম দিতে হবে। নাম দিয়ে আপনি ওই পুলের আন্ডারে যে নেটওয়ার্কটাকে রাখতে চাচ্ছেন ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক, এই দুইটা জিনিস দিয়ে দিতে হবে। দেন কি করতে হবে, আপনার গেটওয়েকে দেখাই দিতে হবে। গেটওয়ে দেখাই দেওয়ার জন্য কি বলতে হবে, ডিফল্ট রাউটার। ডিফল্ট রাউটার মানে হচ্ছে আপনার গেটওয়ে। আমার এখানে গেটওয়ে, আমার সিনিয়রিটিতে যদি আমি যাই, আমার এখানকার গেটওয়ে হচ্ছে কোনটা, এই যে F00 পোর্ট। F00 পোর্ট কোনটা, F00 পোর্টে আমার আইপি হচ্ছে 10.1। এই আইপিটাকে কি আমি গেটওয়ে হিসেবে দেখাই দিচ্ছি। এটুকু কি বোঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ইয়ে করতে চাচ্ছিলাম, আমরা যখন ডিএসসিপি পুল ক্রিয়েট করি উইনবক্সে, তখন দেখা যায় কি ডিএসসিপি পুল 0, 1, 2 এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। এখানে কি সেটা নিবে না? আমাদেরকে ইয়ে করে দিতে হবে যখন আমরা কমান্ড বেস ইয়ে করব কনফিগারেশন। এটা তো কমান্ড বেজ, এখানে তো দিয়ে দিতেই হবে। ভাই আপনি কি মানে মাইক্রোটিকের ইনবক্সের কথা বলছেন? জি ভাইয়া। ওইখানে কি হয়েছে বলেন তো আরেকবার, আমি একটু মিস করে গেছি ভাই। ডিএসসিপি পুলের নামটা বলে দিতে হয় না আর কি, ডিএসসিপি পুল 0, 1, 2, 3 এভাবে নিয়ে নেয় একটার পর আচ্ছা, একটা অটোমেটিক্যালি। এখানে এক একটা জায়গায় হচ্ছে এক এক রকম সিনট্যাক্স, ঠিক আছে? এখন ওইখানে হচ্ছে ডিসিপি মানে ওইখানে পুলের মধ্যে আমরা 1 2 3 এভাবে লিখতে পারি, বা পুলে যদি নেমও দিতে যাই রিনেম করে ওইখানেও করা সম্ভব, যতদূর আমার হ্যাঁ হ্যাঁ মনে আছে। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, রিনেম করে ওটা নেমও দেওয়া যায়। এখন বাই ডিফল্ট যদি আপনি কিছু না বলেন, এটা সিকোয়েন্স আকারে ধরে নেয়। ঠিক আছে, তো সিকোয়েন্স আকারে ধরে নেয়। আর এইখানে যে জিনিসটা সেখানে হচ্ছে আপনার একটা নেম দিয়ে রাখতে হবে, আপনার মানানসই আপনার মনে রাখার সুবিধার্থে যে নেমটা আপনি দিতে চান ওই নেমটা হচ্ছে দিবেন। তারপরে আমরা কি করলাম, ডিফল্ট গেটওয়ে দেখাই দিলাম, দেখাই দেওয়ার পর তাকে ডিএনএস সার্ভার তো দিতে হবে, তাই না? তো সেই ডিএনএস সার্ভারটা বলে দিলাম। আপনার যদি নিজস্ব ডিএনএস সার্ভার থাকে আপনি সেই আইপিটা দিবেন, যদি না থাকে তাহলে পাবলিক ডিএনএস একটা দিবেন। ভাই মাল্টিপল ডিএনএস। এখানে একটা প্রশ্ন, পাবলিকের সাথে আমি হচ্ছে আমার হচ্ছে মানে যেটা যদি ডিএনএস থাকে সেটা অ্যাড করে দিতে পারবো না এর সাথেই? হ্যাঁ, আপনি মাল্টিপল ডিএনএস দিতে পারবেন, সেটা আমি বলতেই ছিলাম। যদি আপনি এখানে ডিএনএস মাল্টিপল দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। জি। আর এটা দিবেন তো, যেটা যে কটা দিবেন সে কটা পাবে। আমরা তো ইউজুয়ালি মাল্টিপল ডিএনএস ইউজ করি। কোনো মানে খুব কম সংখ্যক নেটওয়ার্কই আছে, মানে আমি দেখি নাই ইউজুয়ালি 8.8 বা 1.1 এই দুটাই ইউজ করে কমনলি আর কি, গুগলের আর ক্লাউডফ্লেয়ারেরটা। তো দিতে পারবেন। তারপর আমি এখানে দুইটা জিনিস লিখছি, সেটা কি, আইপি ডিএসএপি এক্সক্লুডেড অ্যাড্রেস, একটা রেঞ্জের আইপি আলাদা করছি, 192.168 10.2 থেকে 10.6। হ্যাঁ আবার আমি আরেকটা আইপি আলাদা করে রাখছি, এইটা কেন করছি কেউ আমাকে বলতে পারবেন একটু, চিন্তা করে বলেন তো। ভাইয়া, আমরা হয়তো ইয়েটা টেস্টিং পারপাসে বা হচ্ছে যে কোনো একটা পুট আলাদাভাবে আইপি দিয়ে ইউজ করতে চাইলে, প্রিন্টার ইউজ করতে চাইলে, বা যে কোনো একটা ফিক্সড ইউজ করতে চাইলে সেক্ষেত্রে আইপি গুলা ইউজ করতে পারবো আর কি। ম্যানুয়ালি আমি স্ট্যাটিকলি বসাই। কাছাকাছি, আরো স্পেসিফিক আনসার লাগবে। ভাই এইটা কি হচ্ছে রিজার্ভ আইপি হিসেবে রাখছেন? রিজার্ভ হিসাবে, হ্যাঁ অলরেডি তাও। তো রিজার্ভ হয়ে গেছে এটা। যে আমার কিছু হাতের ফিক্সড আইপি থাকলো যেগুলো ধর আমি হচ্ছে প্রিন্টার
বা সার্ভার বা এইগুলোতে হচ্ছে ইউজ করব, সেক্ষেত্রে ও হোস্ট কোনো মানে পাবে না এগুলো আর কি, এরকম মোটামুটি, কি? হ্যাঁ মোটামুটি হয়েছে। আমি এবার আমাদের ডায়াগ্রামে একটু ব্যাক করি। আমি আমাদের ডায়াগ্রাম, আজকে যে ডায়াগ্রামটা, নেটওয়ার্ক যে ডায়াগ্রামটা এখানে দেখেন, এখানে একটা সার্ভারও কিন্তু কানেক্ট করছি। জি ভাই। জি ভাইয়া। আমার নেটওয়ার্কে শুধু যে আমার পিসি থাকবে এমন তো না, জি হোস্ট জি। থাকবে তা তো না, তার সাথে প্রিন্টার থাকতে পারে, আমার রাউটার থাকতে পারে, সুইচের সাথে কানেক্টেড আমার রাউটার থাকতে পারে, বিভিন্ন সিসিটিভি ধরনের, থাকতে পারে। হ্যাঁ বিভিন্ন ধরনের সার্ভার থাকতে পারে। এখন ওগুলোও যদি ডাইনামিক্যালি আইপি পে এক একদিন এক এক রকম হয়, আপনার সার্ভারে ফাইল থাকতে পারে। তো আপনি জানেন আজকে আপনি ওই সার্ভারে যখন এফটিপির যে সার্ভার থাকে সেখানে কি থাকে, একটা আইপি অ্যাড্রেস থাকে, রাইট? জি ভাই। জি জি। আপনি জানেন আপনার ফাইল মানে ফাইলটা এফটিপি সার্ভার আপনি ফাইল রাখেন, ওইখানে হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস হচ্ছে সামথিং, মনে করেন 192 110 100 সরি 168.10.12, এটা মনে করেন হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস। আপনি ওইখানে পরের দিন ফাইল রাখতে গিয়ে দেখতেছেন সার্ভার নিয়ে, সার্ভারের আইপি কই, সার্ভার খুঁজে পাচ্ছেন না। তো জিনিসটা কেমন চেঞ্জে হবে? যায় অটোমেটিক্যালি ডিএসসিপির কারণে হ্যাঁ, কনফিগার উঠে যাবে, চেঞ্জ হয়ে কারণ যাবে। এই সার্ভারটা আজকে 12 আইপি পাইছে বলে কালকেও যে 12 আইপি পাবে সেটা না। দেখা যেতে পারে সার্ভার ওপেন করার আগে, সার্ভার অন হওয়ার আগে এই বেটা পিসি অন করে বসে আছে, এই আইপি পেয়ে যেতে পারে 12। হ্যাঁ জি হ্যাঁ ভাই। ভাইয়া। এখানে তো আমার জি কোনো কন্ট্রোল নাই। তো সেই ক্ষেত্রে কিছু আইপি আমাদের এরকম থাকে বা কিছু থাকে যে আমাদেরকে ম্যানুয়ালি আইপি গুলা দিতে হয়, যাতে র্যান্ডমলি আইপিটা চেঞ্জ না হয়। তো এই কারণে হচ্ছে আমরা যেটা করি, আমরা একটা কমান্ড প্রোভাইড করি, সেটা হচ্ছে কি, এই যে এইটা, আইপি আইপি ডিএসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস অমুক অমুক। অমুক অমুক মানে কি, প্রথমটাতে আমি একটা দিয়েও বুঝাতে পারতাম, কিন্তু আমি দুইটা দিছি এই কারণে, আপনি যদি কোনো সিঙ্গেল একটা পার্টিকুলার আইপি কে ডিসিপি থেকে বাইর করতে চান সেক্ষেত্রে কি লিখবেন, আর যদি একটা রেঞ্জ চান যে 20টা আইপির একটা রেঞ্জকে আমি করতে চাই, এক্সক্লুড করতে চাই ডিসিপি থেকে, এই 20টা আইপি আমি ম্যানুয়ালি দিব, সেটার ক্ষেত্রে কি লিখবেন, এই দুইটা সিনারিও দেখার জন্য আমি দুইটা কমান্ড দিছি। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। এখন দেখি আমাদের আইপি ডিসিপি করে আইপি পাই কিনা। মাল্টিপল ডিএনএস দিলে কি ভাইয়া, প্রথম ডিএনএস এর পর স্পেস দিয়ে পরেরটা দিব এরকম? হ্যাঁ ভাইয়া, এখানে শুধু যদি আমরা রেঞ্জ দেই, ধরেন আমার হচ্ছে 10টা আইপি লাগবে, তাহলে শুধুমাত্র ভাবে রেঞ্জ দিয়ে দেবো। আর যদি আমি হচ্ছে 10টা মানে ভাগ ভাগ করে বিভিন্ন ধরনের আইপি মানে আমার লাগবে, 12 লাগবে বা 24 লাগবে, তখন এইভাবে আলাদা আলাদা করে দিব। হ্যাঁ, যদি ওরকম যদি আপনার সিঙ্গেল সিঙ্গেল দিতে হয় সেক্ষেত্রে ওই রেঞ্জার দেওয়ার দরকার নাই, শুধু ওই যে এরকম ভাবে দিবেন যে মানে স্পেসিফিক, 10 20 30 এরকম। হ্যাঁ যে স্পেসিফিক আইপিটা আপনি নিতে চাচ্ছেন ওইটা দিবেন। এই যে দেখেন এরকম আর কি, 12 আমি দিছি 12, আপনার যদি মনে করেন 122 টাকা আপনি ওটা দিবেন, জি এরকম আর ভাইয়া। কি। আচ্ছা দেখেন, এখানে আমি একটা জিনিস কমান্ড দিছিলাম কি, 2-এর থেকে 6, আমার এক কিন্তু গেটওয়ে, তার মানে 2-এর থেকে 6 তুমি কাউরে দিবা না। আমি যে কমান্ডটা দিছি, তাহলে আমি আইপি পাইছে প্রথম কোনটা, 7, তার মানে আমার 7 কমান্ড পাইছে। সাকসেসফুলি কাজ করছে। জি। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ইয়েগুলো কনফিগ করি আর কি, আমাদের নেটওয়ার্কে টিসিপি সার্ভারটা কনফিগ। এই রিলেটেড আর কারো কোনো কোশ্চেন? না ভাইয়া, একটা একটু আউটেড কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আমরা কি ভাইয়া পি টু পি, যেটা আমরা সাইড টু সাইড কানেকশন বলি, এটা কি দেখবো? সাইড টু সাইড ভিপিএন আছে বোধহয় মাইক্রোটিকে, এটা তো আমার একটু কোড কালিগ্রামটা দেখতে হবে, এই জিনিসটা আছে হচ্ছে আপনার মাইক্রোটিকে। আর ভিপিএন পার্টে আমরা টানেলিং গুলো দেখবো, জিআরই আচ্ছা, টানেলিংটা দেখবো। যদি ভাইয়া সম্ভব হয় আর কি, পি টু পি কানেকশনটা একটু যদি দেখাই দেন সাইড টু সাইড, ওটাই। ওইটা বোধহয় মাইক্রোটিকে করানো হবে, তো আচ্ছা ঠিক আছে, ওই সময় একটু মনে করায়েন। আর আমরা এমনি সিসকোতে দেখবো জিআরই টানেলিং। আচ্ছা ভাইয়া। ভাইয়া এটাতে লিস্ট টাইম থাকবে কি কোনো? আচ্ছা, সিসকোতে এই লিস্ট টাইম আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, যদি না দেন বাই ডিফল্ট 15 মিনিট হচ্ছে লিস্ট টাইম থাকে, ওই 15 মিনিট। আর মাইক্রোটেকে থাকে খুব মতো 10 মিনিট। তো 15 মিনিট আর 10 মিনিট পর সে অটো করে, সে হচ্ছে একটা মেসেজ পাঠায় যে ওই যে হোস্টটা কানেক্টেড আছে সে অ্যালাইভ আছে কিনা, যদি ওর কাছ থেকে রিপ্লাই পায় মানে পিং পাঠায়। প্রত্যেকটা লাইন কাটার তো একটা লুপব্যাক অ্যাড্রেস আছে তাই না? তো এই অ্যাড্রেস দিয়ে সে হচ্ছে পিং পাঠায়, কানেক্টিভিটি চেক করে যে অ্যালাইভ আছে কিনা। যদি হোস্ট অ্যালাইভ থাকে তাহলে আইপিটা সে রাখে। আর যদি দেখে যে হোস্টটা অ্যালাইভ নাই, হোস্টের কাছ থেকে এর পিং এর ইকো গেছে কিন্তু ইকোর রিপ্লাই আসে নাই। পিং এর তো দুইটা পার্ট আমাদের তাই না, একটা হচ্ছে ইকো আর একটা হচ্ছে রিপ্লাই। তো রিপ্লাই না আসলে সে তখন কি করে, রিলিজ করে দেয়। বুঝছি ভাইয়া। ওকে, ডিসিপি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, ভাইয়া এখানে তো আপনি একটা ইন্টারফেসে হচ্ছে ডিএসসিপি করছেন, এখন এখানে কি ওই যে আমি চাইলে একসাথে দুই তিনটাতে করতে পারবো? আপনি বেজ একটা ইন্টারফেসে আপনি একটা নেটওয়ার্কেই করতে পারবেন, একটা ইন্টারফেসে আপনি একটা নেটওয়ার্কেই
কি কি বলে, একটা নেটওয়ার্কে আপনি বসাইতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি মাল্টিপল ডিএসিপি করতে পারবেন না, বাট একটা রাউটারে আপনি মাল্টিপল ডিএসিপি করতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে, রাউটারে মনে করেন 10টা ইন্টারফেস, এখানে মনে করেন হচ্ছে রাউটার টু রাউটার আমি যদি একটা কানেকশন দিই, সাপোজ মনে করেন ইউজুয়ালি তো রাউটার টু রাউটার কেউ কানেকশন দেয় না, তো মনে করেন আমি রাউটার টু রাউটার কানেকশন দিয়ে এইখানে একটা পোর্ট যেটা হইলো ওইখানে জিএসিপি যদি কনফিগ করি, এই রাউটার ডিএসিপি করে আইপি, এটা করতে পারবেন। মানে রাউটারের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোর্টে আপনি ইন্ডিভিজুয়াল ডিএসিপি করতে পারবেন, মানে এক পোর্টে মাল্টিপলটা করতে। ক্লিয়ার? না ভাই, বলছিলাম মাইক্রোটিকে তো ধরেন 4-5টা ইন্টারফেসে আমি একটা ডিএচসিপি নিয়ে আসতেছি, এখানে কি এটা পসিবল? মাইক্রোটিকে কি করতেছেন? আমি ধরেন এটা 2 3 4 5 চারটা ইন্টারফেসকে একটা ডিএচসিপি পুল করে সবগুলোকে ব্রিজ করে দিচ্ছি। সিস্কো আপনি থেকে এটা যখন পুল পসিবল? করতেছেন, ওটা কিন্তু লজিক্যালি একটা ইন্টারফেস হচ্ছে, সবগুলো ইন্টারফেস একটা বাইন্ড করে নিয়ে আসতেছেন না, ব্রিজ করে নিয়ে আসতেছেন না? জি জি। এটা তাহলে তো ব্রিজ করতে হবে মেবি। হ্যাঁ, ব্রিজ করে তাকে কি করতেছেন, লজিক্যালি হচ্ছে আপনি একটা এটাকে একটা পোর্ট দেখাচ্ছেন, এখানেও করতে পারবেন। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে বান্ডেল। আমরা ইথার ট্রাঙ্ক বা বান্ডেল বা পোর্ট চ্যানেল, এলএসিপি, এই ওয়ার্ডগুলোর সাথে কি আপনার পরিচিত? না ভাই। না আচ্ছা, ভাই, এগুলার সাথে মাল্টিপল পরিচিত। মাল্টিপল পোর্টকে যখন আমরা একটা সিঙ্গেল লজিক্যাল পোর্ট হিসেবে দেখাই, তখন সেটাকে বলো, সেটার বিভিন্ন নাম আছে, কোথাও বলা হচ্ছে এলএসিপি, বান্ডেল বা ইথার ট্রাঙ্ক, বা মাইক্রোটিকে বলা হচ্ছে প্রিম। অনেক এক একটাতে এক এক রকম কথা বলা হয়, যেরকম ওয়াইতে বলা হচ্ছে ইথার ট্রাঙ্ক, সিসকোতে বলা হচ্ছে পিএসিপি মানে পোর্ট চ্যানেল এগ্রিগেশন প্রোটোকল, আর জেনারেলি বলা হচ্ছে এলএসিপি, লিঙ্ক এগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল। আর আপনার মাইক্রোটিকে বলা হচ্ছে এটারে ব্রিজ, মানে মাল্টিপল পোর্ট গুলো আমরা একটা লজিক্যাল ইন্টারফেস আন্ডারে রাখি। ঠিক আছে, তো ওইটা করলে আপনি তখন গেটওয়ে, আমরা তো এখন সিঙ্গেল ফিজিক্যাল ইন্টারফেসে আইপি বসাইছি, তখন আপনি আইপি বসাবেন কোন জায়গায় বলেন তো? ওই লজিক্যাল বান্ডেলের ভিতরে বসে হ্যাঁ, আপনি পাঁচটা পোর্ট নিয়ে যে একটা বান্ডেল ক্রিয়েট করছেন, ওই বান্ডেলের একটা লজিক্যাল নাম দিবেন, মনে করেন বান্ডেল ইথার 1, সাপোজ আমি ওটাকে ডিএসসিপি করতে হয় বা হ্যাঁ, এসটিডি করতে তখন হয়। তখন হচ্ছে বান্ডেলে আপনি, আমি তো এখানে 192 168 10টারে বসাইছে ফিজিক্যাল পোর্টে, আপনি তখন আইপিটা বসাবেন বান্ডেলের পোর্টে, আর বাকি জিনিস সেম। ক্লিয়ার? জি ভাই। ওকে, করতে পারবেন না এমন কোনো কিছু নেই। নেটওয়ার্কিং এর মানে কিছু জিনিস থাকে হচ্ছে আপনার ভেন্ডর, মানে ভেন্ডর প্রপার্টি, মানে যেটা শুধুমাত্র একটা ভেন্ডরের কাছেই থাকে, ওই ভেন্ডর ছাড়া অন্য ভেন্ডরের উপর ইমপ্লিমেন্ট করা যায় না। আর ম্যাক্সিমাম জিনিসই থাকে হচ্ছে ওপেন সোর্স। যদি ভেন্ডর প্রপার্টি সবকিছু হইতো, আপনি সিঙ্গেল ভেন্ডরের উপরে আপনি মনে করেন সিসকোর একটা রাউটার নিছেন, ওই সিসকো সুইচ, সিসকোর অনু, সিসকোর আপনার হচ্ছে এপি, ওই সব সিসকো ইউজ করতে হতো, মাল্টি ভেন্ডর আর ইউজ। কার এখান থেকে মনে হয় আউটের নয়েজ আসতেছে? জি ভাই, একটু নয়। ছোটকালের পড়া মনে আছে? কি করলাম বলেন তো? ভাই পাসওয়ার্ড সেট করলাম কোথায় ইয়েগুলাতে। কোথায় 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 পাসওয়ার্ড সেট করছি কেউ একজন বলে তো আমাকে, ছোটকালের পড়া। বিটিওয়াই তে অক্সিলিয়ারি পোর্টে, ভিডিওআই কি? বিটিওয়াই ভার্চুয়াল পোর্ট, অক্সিলারি কি? অক্সিলিয়ারি যেটা কনসোল কেবল দিয়ে আমরা কানেক্ট করি ওইটা। তারপর তারপর হচ্ছে পাসওয়ার্ডটা ডু রাইট করলাম, অর্থাৎ সেট সেট করলাম। করে দিই।
এটা ছোট গলার পড়া। আচ্ছা, এটা কেন করছি একটু পরে আসতেছি। আমাদের দুইটা প্রোটোকল আছে যেগুলোকে আমরা টেলনেট আর এসএসএস নামে চিনি। এগুলার কাজ কি? রিমোটলি ইয়ে করার জন্য, কানেকশন করার জন্য। রিমোটলি লগ ইন করার জন্য। মনে করেন আপনার রাউটার আছে হচ্ছে গাজীপুর, আপনি ঢাকাতে কর্পোরেট অফিসে চাকরি করেন, এখন গাজীপুর রাউটারে কোনো একটা কনফিগারেশন করতে হবে বা কিছু চেঞ্জ করতে হবে। সোজা কথা হচ্ছে রাউটারে ঢুকে কোনো লজিক্যাল চেঞ্জ করতে হবে। আপনি কি এখন গাজীপুর গিয়ে করবেন? এটা বাদ দেন, আমাদের যেরকম আমাদের কথা চিন্তা করেন। আমাদের সিঙ্গাপুরে রাউটার আছে, আমাদের ইন্ডিয়া সাইডের রাউটার আছে। তো সেই এগুলাতে আমরা কোনো লজিক্যাল চেঞ্জ করব বা কোনো কনফিগারেশন চেঞ্জ করব, সেক্ষেত্রে আমি কি ইন্ডিয়ায় চলে যাব? এটা কি সবসময় যাওয়া পসিবল? বা সিঙ্গাপুর চলে যাব, এটা কি সবসময় পসিবল? না ভাইয়া। তো এই কারণে এমন একটা কাজ করতে হবে যাতে আমি ডিভাইসটাকে অ্যাক্সেস করতে পারি, আমি অ্যাক্সেস করে আমার প্রয়োজন মতো কনফিগারেশন চেঞ্জ করতে পারি বা আপগ্রেড করতে পারি। এই যে প্রসেসটা রিমোটলি লগ ইন করার, ডিভাইসে তো আপনার লগ ইন করা লাগবে, ডিভাইসে যে রিমোটলি লগ ইন করার প্রসেসটা, এইটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে টেলনেট আর একটা হচ্ছে এসএসএইচ। তো দুইটার মধ্যে ডিফারেন্স কি কেউ একজন আমার বলেন তো, এটা আমি বলছিলাম। এসএসএস টা হচ্ছে এনক্রিপ্টেড সিকিউর। এসএসএইচ কি সিক্রেট আর টেলনেটে কি সিক্রেট না, বা টেলনেটে কি সমস্যা? আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এসএসএইচ তো বুঝলাম এনক্রিপ্টেড, এনক্রিপ্টটা যে এনক্রিপ্টেড তো বুঝলাম, কি এনক্রিপ্টেড? আর টেলনেট যে এনক্রিপ্ট মানে সিকিউর না বা এনক্রিপ্টেড না, তাহলে কি সিকিউর আর কি এনক্রিপ্ট মানে কি এনক্রিপ্টেড না, এটা বলেন, ডিটেলসে বলেন। বা এটা তো আমরা পাবলিক নেটওয়ার্কের থ্রুতে হচ্ছে ইউজ করি আর কি। তো টেলনেটের ক্ষেত্রে হয়তো বা ডাটাটা এনক্রিপ্টেড থাকে না, লিকেজ হওয়ার চান্স থাকে, এরকম হতে পারে। সবাই একমত নাকি আর কেউ কিছু বলবেন? ভাইয়া, এসএসএস হচ্ছে আলাদা পোর্ট ইউজ করে, টেলনেট আলাদা ইউজ করে, এবং হচ্ছে সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে এসএসএস টা ইউজ করা হয় আর কি। আর ইয়েতে টেলনেটে প্লেন টেক্সট আকারে মেবি ইয়ে থাকে, পাসওয়ার্ডটা ইয়ে থাকে, আর হচ্ছে এসএসএস এনক্রিপ্টেড হয়ে যায়। মোটামুটি। আচ্ছা, আমি বলি, টেলনেটে যে জিনিসটা হয় দুটোটাই আমার রিমোট লগ ইন পারপাসে ইউজ হয়। এখন টেলনেটে যে জিনিসটা হয়, আমরা যে পাসওয়ার্ড দেই বা যে কমান্ডগুলো দেই বা যাই ইনফরমেশনগুলো থাকে, এগুলো যদি কোনো মিডলম্যান অ্যাটাক হয়, মিডলম্যান অ্যাটাক তো বুঝেন, এইটা মনে কর একটা হোস্ট, এইখানে ওটা মনে করেন হচ্ছে আরেকটা হোস্ট, মাঝখানে কি করছে আরেকজন এখান দিয়ে তাদের মধ্যে ফেক কানেক্টিভিটি করে কি করতেছে, ডাটাগুলো চুরি করতেছে। তো এরকম যদি সিনারিও হয়, তো সেই ক্ষেত্রে আপনার টেলনেট যদি করা থাকে, সেক্ষেত্রে সে কি করবে, সে যে ডাটাগুলো পারবে পুরো একদম নোটপ্যাডে আমরা কপি পেস্ট করলে যেরকম দেখায় প্লেন টেক্সট, এক্স্যাক্টলি ওই রকম ডাটা পাবে। মানে আপনার রাউটারের কনফিগারেশনের A to Z, কোনটার পাসওয়ার্ড কি, কোনটার কি কি না কি ইন ডিটেল, সে প্লেন টেক্সট আকারে রিডিং পড়ার মতো অবস্থায় পাবে। কিন্তু এই যে একটা সমস্যা, এই সমস্যার সমাধান করার জন্য পরবর্তীতে আমরা তো মানে লিস্ট কোনো নেটওয়ার্ক চালাই না। লিস্ট নেটওয়ার্ক তো বুঝছেন, আইপিএলসি যেটাকে আমরা বলি, যে প্রাইভেট লিস্ট কোনো নেটওয়ার্ক চালায় না। টোটাল পাথার কন্ট্রোল তো আমার হাতে নাই, মাঝখানে যে কোনো আনএক্সপেক্টেড ইনসিডেন্ট ঘটতেই পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, এনটিটিএন নেটওয়ার্ক যেহেতু এটা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, কিছু সিকিউরিটি অবলম্বন করতে হয়। পরবর্তীতে টেলনেটের এই সমস্যার কারণে ডাটা সিকিউরিটি যেহেতু খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেক্ষেত্রে একটা প্রোটোকল আসে, সেটার নাম হচ্ছে এসএসএই, সিকিউর শেল। এটা কি করে, এইটা একটা হ্যাশিং অ্যালগরিদম আছে, সে একটা ক্রিপ্টো কি জেনারেট করে। এই ক্রিপ্টো কি জেনারেট করার মাধ্যমে, এটা আমরা দেখবো কিভাবে ক্রিপ্টো কি জেনারেট করে। এই ক্রিপ্টো কি জেনারেট করার মাধ্যমে টোটাল যে আমার কন্টেক্সটটা আছে, এটাকে কি করে, সে এনক্রিপ্টেড করে ফেলে। এখন এনক্রিপ্ট করলে মাঝখানে কোনো মিডলম্যান যদি ডাটাগুলো ক্যাপচারও করে, ক্যাপচার করলেও সে সেই জিনিসটাকে পড়তে পারবে না। এটা যেরকম প্লেন টেক্সট আকারে থাকলে আপনি রিডিং করতে পারতেন,
এখন এনক্রিপ্টেড করা থাকলে তো আর সেটা আর রিডিং পড়া যাবে না। এবিসি থাকলে সেটা এনক্রিপ্টেড ডলার হ্যাশ অমুক তমুক এরকম হয়ে যাবে। তো সেটা তো আর আপনি রিডিং পড়তে পারবেন না। তো সেই ক্ষেত্রে ওটা আপনার ডিক্রিপ্ট করতে হবে, এবং ডিক্রিপ্ট করার মেকানিজম গুলো এতটা ইজি না। দেখেন, যে কোনো সিকিউরিটি 100% রিলায়েবল কখনোই না। সিকিউরিটি আপনি একটা লেভেল পর্যন্ত দিতে পারবেন, কিন্তু যে কোনো সিকিউরিটি ব্রিচ করা যায়। যেটা করা যায় সেটা কি, সেটা হচ্ছে আপনি সিকিউরিটি এমন ভাবে দিবেন যাতে 1 মিনিটে সেটা ব্রেক নেওয়া যায়। এটা ব্রেক করতে 7, 10, 15 দিন লাগে। তো এটাই আমরা করতে পারি, দা অ্যামাউন্ট অফ ব্রিদিং, মানে টাইম অ্যামাউন্ট ফর ব্রিদিং, ওটাকে আমরা ইনক্রিজ করতে পারি। কারণ যত বেশি হ্যাকারের সময় লাগবে, আমি তত দ্রুত আমি পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করে সিকিউরিটিটাকে আর একটু এনহান্স করতে পারবো। কারণ সে তো একটা ব্রুট ফোর্স অ্যাটাক বা যেভাবেই হোক একটা ম্যালিশিয়াস অ্যাটাকের থ্রুতে পাসওয়ার্ডটা রিগেইন করার ট্রাই করতেছে বা অ্যাক্সেস নেওয়ার ট্রাই করতেছে। আমি যদি ইন বিটুইন পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলি, ডিক্রিপ্ট করা তো এত সোজা না। বিভিন্ন অ্যালগোরিদম আছে যেগুলো ডিক্রিপ্ট করতে আপনার দেখা যায় যে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় নেয়। তো সেই ক্ষেত্রে ওই সময়টা আগে যদি আমি চেঞ্জ করে ফেলতে পারি পাসওয়ার্ড, সেক্ষেত্রে আমার তাহলে ও যে চেষ্টাটা করতেছে সেটা বৃথা হয়ে যাচ্ছে না? আমার কথা কি বোঝা গেছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? জি না ভাই, ভাই, বুঝতে পারছি। এটাই আমরা করতে পারি। কোনো কিছু 100% সিকিউরিটি আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তো আমরা এটাই করতে পারি। তো এখন আমরা এটাই দেখবো যে কিভাবে টেলনেট আর এসএসএস কনফিগ করা লাগে। আমি আমার পিসি থেকে কই ঢুকছি। রাউটারে ভাই। রাউটারে। এটা কোন রাউটার? এটা হচ্ছে আমার এই রাউটার, যেটার মধ্যে আমি ডিসিপি কনফিগ করছিলাম। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি তো টেলনেট করে ঢুকলেন, আমরা দেখলাম, আমরা তো টেলনেটের কনফিগারেশন দেখলাম না। দেখাইছি নাকি আমি টেলনেটের কনফিগারেশন? না ভাই, টেলনেটটা তো ভাই সার্ভিস না, একটা একটা কনফিগারেশন লাগে ভাই। টেলনেটের কনফিগারেশন করতে গেলে আপনার এই জিনিস যেগুলো এতক্ষণ আমরা করছি আপনাদের পুরাতন পড়া, এইটুকুই লাগবে, এর বাইরে আর কিছু লাগে না। লাইন ভিটিটি। হ্যাঁ, আপনি অক্সিলারি পোর্টে পাসওয়ার্ড বসাবেন। আপনি কোন সময় লগ ইনের সময় আপনি ভিটিআই পোর্টে পাসওয়ার্ড বসাবেন। আপনি একটা এনাবেল মোডের জন্য পাসওয়ার্ড বসাবেন, তারপর সুন্দর মতো আপনার রাউটারে আইপি বা যে আইপি আপনার বসানো লুপব্যাকে ওই আইপি দিয়ে হিট করবেন টেলনেটে। আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড মানে আপনার কাছে পাসওয়ার্ড চাবে, আপনি পাসওয়ার্ডটা সুন্দর মতো রাউটারে ঢুকে দেবেন। এটা 3বার পাসওয়ার্ড চাইছে, আমি এখানে 3টা পাসওয়ার্ড সেট করছি। প্রথমে আমার কাছে চাইছে অক্সের পাসওয়ার্ড, তারপর হচ্ছে ভিটিআর পাসওয়ার্ড চাইছে, তারপর হচ্ছে এনাবেল মোডে যাওয়ার জন্য এনাবেল পাসওয়ার্ড চাইছে। আমি 3টা পাসওয়ার্ড সেট করছি, 3টা পাসওয়ার্ড দিয়ে আমি সুন্দর মতো ঢুকে গেছি। তো আরো কোনো কোশ্চেন? ভাই, রাউটারে টেলনেট কি এনেবল করা ছিল, বা এটা থাকে সবসময় সিসকোর ক্ষেত্রে? ক্ষেত্রে এটা না, এটা টেলনেট এনাবেলই থাকে। ঠিক আছে, টেলনেট এনাবেল থাকে, কিন্তু এসএসএস যখন আপনি করবেন দুইটা বাইক আপনার ফুটবল গোল করে নিয়ে আসতে হবে। একটু পরে দেখাচ্ছি। এইটুক নিয়ে কারো কি কোনো কোয়ারি আছে? আপনারা কথা বলেন, কথা না বললে কিন্তু আমি বুঝবো না। সমস্যা না ভাই, এইটুকুনি ইয়ে না। সবার। জি ভাই, জি ভাই। ওকে, তাহলে আমরা এসএসএস কনফিগের ক্ষেত্রে যাই। ভাই, ত্রুটি ছাড়া কেস এসেছে লগ ইন করা যায়? আর কোনো মাধ্যম আছে? ওটি ছাড়া অনেক ধরনের সফটওয়্যার আছে, যেরকম এক্সেল আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের উইনসপ আছে। হ্যাঁ, অনেক অনেক ধরনের আছে। আমি ইউজ করি এক্সেল, এক্সেলটা আমার কাছে ভালো লাগে। এখানে সবকিছু সেভ টেভ করে গুছায় রাখা যায়, ইন্টারফেসটাও ভালো। এই যে এক্সেল এর ইন্টারফেস, এখানে দেখেন আমরা হচ্ছে আমাদের ডিভাইস গুলাকে ইয়ে করে রাখছি, সেভ টেভ করে রাখছি। তো দেখা গেছে যে এটা ইন্টারফেসটা সুন্দর, তো তো কাজ করতে ভালো লাগে। ত্রুটিতে হচ্ছে সব থেকে বড় ঝামেলা হচ্ছে পাসওয়ার্ড সেভ করে রাখা, বারবার পাসওয়ার্ড দেওয়া লাগে। ভাইয়া, টেলনেটের ডিসেবল সিস্টেমটা যদি দেখেন, মানে আমি তো একবার টেলনেট করলাম, আমি চাচ্ছি যে এসএসএস টাই মানে আমি কনফিগার করে টেলনেট
কেউ যাতে না করতে পারে, ওই সিস্টেম কি করা যায়? ওই সিস্টেমেও করা যায়, সেটাও আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই একটা এক্সট্রা কোশ্চেন করবো। কে জানি কি বলতেছিলেন ভাই, একটু বলেন, আমি একটু একটা কাজ করতেছিলাম তো ফোন আসছিল। একটা মানে টপিকের বাইরের প্রশ্ন আর কি, আপনি তখন বলছিলেন যে এটাকে করবো কিনা। হ্যাঁ বলেন। ওই যে ভাই বললেন আপনাদের যেমন ফাইবার অ্যাটমের সিঙ্গাপুরে বা ইন্ডিয়াতে রাউটার আছে, তো সেক্ষেত্রে আপনারা যে ধরেন সাবমেরিন কেবল গুলো ইউজ করতেছেন, ওদেরকে কি আপনারা কোনো ভাড়া টাড়া দেন কিনা? আমরা যেরকম বিভিন্ন আইএসপি টাইএসপি যেমন আপনাদের এই ফাইবার বা মাধ্যমে ইউজ করে বিদেয় ভাড়া দেয়, ওইরকম কিছু আছে কিনা? সাবমেরিন কেবলে বিএসএসএল এর, সাবমেরিন কেবল তো টোটালটাই বিএসএসএল এর আন্ডারে। তো বিএসএসএল এর কাছ থেকে ও আমরা ব্যান্ডউইথ পারচেজ করি। ওই ব্যান্ডউইথের দাম তো দেয়াই লাগে, আর সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম অনেক বেশি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা গেটওয়ে প্রোভাইডার যারা আছে তাদেরকে রেভিনিউ শেয়ার করতে হয় বিএসএসএল এর সাথে, তাদের যে টোটাল রেভিনিউ ওটা শেয়ার করা লাগে, একটা পার্সেন্টেজ শেয়ার করা লাগে। তো এই আর কি। আর আমাদেরও আপনারা যেরকম এনটিটিএন এর পাত ভাড়া নেন, ফেভারাটমের এনটিটিএন আছে, সামিটার আছে, বাউন্ডার আছে, আইএস3 আছে গভর্নমেন্টের। তো এই যে এনটিটিএন পাতগুলো যেরকম আপনারা ভাড়া নেন, আমরাও কিন্তু ভাড়া নেই। কারণ আমার বাংলাদেশে আমার ফাইবার লে করা আছে, আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে এনটিটিএন সার্ভিস দিতে পারবো। ইন্ডিয়াতে কি আমার সেই লাইসেন্স আছে? না ভাইয়া, ওইটাই জিজ্ঞেস করতেছি। ইন্ডিয়াতে যখন আমি যাব সেক্ষেত্রে আমার আমার কোনো সার্কিট, আপস্ট্রিম, আমরা আপস্ট্রিম যে সার্কিট বলি, তো আমার কোনো সার্কিট নিতে গেলে ইন্ডিয়ার যারা লোকাল ক্যারিয়ার প্রোভাইডার আছে, এয়ারটেল, টাটা, লাইট স্ট্রোম, এদের কাছ থেকে হচ্ছে আমার পাত নিতে হবে, পাত ভাড়া নিতে হবে। ওটার জন্য আমার পে করা লাগে। সেম অ্যাজ এনটিটিএন প্রসিডিউর। বিএসসিসিএল এর কি দুইটা মানে দুইটা পয়েন্ট আছে বাংলাদেশে নাকি আরো আছে? না, দুইটা, কক্সে আর কুয়াকাটাতে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আর একটা তো আসার কথা, যেটা হচ্ছে সামিট পাইছিল, আর ওটা কি করছে ওটা এক্স্যাক্টলি জানি না। 7 তো সামিট পাইছিল, লেভেল 3 পাইছিল, ওই মানে প্রাইভেট ইয়েতে, উই 4 7। তো ওইটা মনে হয় আবার ইয়ে করে রাখছে আর কি। এখন তো আপনাদের অনেক চেঞ্জ হচ্ছে, ফাইবার অ্যাটমের অনেক কিছু আপগ্রেড হচ্ছে দেখতেছি, ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। ফাইবার অ্যাটমের নেটওয়ার্ক এখন যে পরিমাণ বড় হয়েছে, মানে হিউজ। ঢুকতে মাঝে মাঝে আমি হারাই যাই।
টেলনেট ডিসেবল করা কমান্ড কি জানতে চাইছিলেন আমার কাছে? জি ভাই আমি কে ভাইয়া? ভাই আমি শাওন। আচ্ছা, শাওন ভাই। আচ্ছা দেখেন, আমরা যখন টেলনেট বা এসএসএইচ আমরা কনফিগারটা করি কোন জায়গায়? আমাদের লজিক্যাল পোর্টে না? জি জি ভাই। জি কারণ ভাই। আমরা তো রিমোটলি লজিক্যালি হচ্ছে আপনার অ্যাক্সেস করতেছি। আমাদের ওই লজিক্যাল পোর্ট কি করতে হবে? ওইখান থেকে হচ্ছে আমার প্রোটোকলটা শাটডাউন করা লাগবে। তো ওইটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত পোর্টের ভিতর ঢুকতে হবে। স্বাভাবিক নিয়ম, যখনই আমরা পোর্টে কোনো চেঞ্জ করতে চাই, লোকালি কোনো চেঞ্জ করতে চাই, কি করতে হয়? পোর্টে ঢুকতে হয়, আইপি বসাবো, পোর্টে ঢুকে তারপর আইপি বসাই, রাইট? জি জি এক্স্যাক্টলি। ভাই। তো পোর্টের ভিতর ঢুকবো, তারপর কি করব? পোর্টের ভিতর ঢুকলে আমার তিন ধরনের অপশন আসবে, সরি চার ধরনের। একটা কি? একটা হচ্ছে অল। অল মানে আপনি টেলনেট এসএনএস দুটো, এসএসএস দুটোটাই ওপেন রাখেন। আপনি টেলনেট করেও ঢুকতে পারবেন, এসএসএস করেও ঢুকতে পারবেন যদি কনফিগ করা থাকে। ঠিক আছে? আচ্ছা, নান মানে কি? আপনি কোনোটাতেই ঢুকতে পারবেন না, আপনার রিমোট লগইনই বন্ধ। এসএসএস মানে কি? আপনি স্পেসিফিক এসএসএস দিয়ে ঢুকতে পারবেন। আর শুধু যদি টেলনেট করে দেন, সেক্ষেত্রে হচ্ছে টেলনেটে ঢুকতে পারবেন। আর যদি কোনো একটা এরকম নো দিয়ে বলে দেন, তাহলে আপনি ঢুকতেই পারবেন, ওই আচ্ছা, ওটা দিয়ে জি ঢুকতে ভাই। পারবেন। ঠিক আছে? জি ভাই এতটুকু বুঝতে পারছি ভাইয়া। একটা কোশ্চেন ছিল, আমরা যখন যেমন লিনাক্সে ছোট টপিক, লিনাক্সে যেমন আমরা এসএসসি এর পোর্ট চেঞ্জ করতে পারি, কনফিগারেশন ফাইল আছে, এরকম কি সিসকো থেকে আলাদা কোনো এসএসএস কনফিগারেশন ফাইল আছে বা টেলনেট কনফিগারেশন ফাইল আছে যেখানে আমরা পোর্টটা চেঞ্জ করে দিতে পারি কিনা? না ভাই, পোর্ট আপনি এখানে চেঞ্জ করতে পারবেন না, এখানে আপনি পোর্ট চেঞ্জ করতে পারবেন না। এটা বোধহয় মাইক্রোটিকে করা যায়, কিন্তু সিসকোতে করতে জি জি পারবেন না। ভাই, মাইক্রোটিকে পারা যায়, লিনাক্সেও পারা যায়, আমি সিসকোটা হ্যাঁ, জানি না এই জন্য না আসলে করছি। সিসকোতে ভাই এটা করতে পারবেন না, আমি এখন করতে অ্যাকচুয়ালি দেখি নাই। তাও আপনি বলছেন, আমি একটু সার্চ করে দেখবো না এরকম করা যায় কিনা। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে। বাট আমি সিসকো, ওয়্যার, জুনিপার তিনটা ডিভাইসেই মানে দেখছি, এটা আসলে মানে চেঞ্জ করা হয়েছে এরকম কখনো দেখি নাই আর কি। ঠিক আছে, তাও না আমি ভাই এরকম করে না আর কি, মানে অন্য জায়গাতে করে, আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এরকম না কোনো করা। কনফিগারেশন আচ্ছা ফাইল ঠিক আছে, আছে কিনা। আমি থাকতেও পারে, আমি আসলে দেখি নাই, আমি এটা চেক করে দেখবো না, আপনাকে চেক করে কাল নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, বাট ঠিক আমি আছে ভাই। এখন পর্যন্ত আমার নেটওয়ার্কিং এক্সপিরিয়েন্স পাই নাই। প্রাইভেটে করা যায়, এটা নিজে জি জি করছে, ভাই। এটা আমি জানি। আচ্ছা বলেন, আর কি জানি আচ্ছা কি বলতে চাচ্ছিলেন? ভাই, এখানে চারটা যে অপশন আছে, অল, নান, এসএসএস, টেলনেট, এখানে আমরা যখন সেট করি তখন কি পাসওয়ার্ড সেট করি তখন কি অটোমেটিক্যালি এসএসএস নেই বাই ডিফল্ট, নাকি অন্য কোনোটাই নেই? বাই ডিফল্ট আপনার দুটোটাই অ্যাক্টিভ করা থাকে, প্রোটোকল হচ্ছে অ্যাক্টিভ করা থাকে। আপনি যদি আচ্ছা, কোনো অল প্রোটোকলটাই থাকে। কল করা থাকে, আপনি যদি কোনো একটাকে ডিসেবল করতে চান, সেক্ষেত্রে এইভাবে গিয়ে ডিসেবল। বুঝতে পারছি ভাই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আমাদের এসএসএস কনফিগটা দেখব, যে এসএসএস কনফিগটা কিভাবে করে। তার আগে কেউ আমার একজন বলেন তো, আপনাদেরকে আমি প্রথম দিকে পোর্ট নাম্বার বলে একটা ছিল, পোর্ট নাম্বার একটা ইয়ে ছিল, ওইখানে এসএসএস টেলনেট ছিল, ওখানে টেলনেটের পোর্ট নাম্বার কত, এসএসএস এর পোর্ট নাম্বার কত, কেউ একজন আমার ভাইয়া, বলেন। এসএসএস এর পোর্ট নাম্বার হচ্ছে 23 আর টেলনেট হচ্ছে 22। না ভাই, উল্টো হয়েছে। এসএসএস 22 আর টেলনেট 23। না, পরে তো এসএসএস আসছে, পরে এসএসএস মডিউল আসাতে 23 অ্যাসাইন করছে মেবি পোর্ট, আর আগের প্রোটোকল ছিল না না 22 মেবি। না 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 না, এসএসএস এখনো 22ই আছে, টেলনেট এখনো 23ই। আচ্ছা ভাই, বুঝতে পারছি। এই জায়গাটায় একটু প্যাচ লাগে। আচ্ছা সমস্যা নাই, আমরা হচ্ছে আমাদের ইয়ে কনফিগারেশনে যাই, এসএসএইচ এর কনফিগারেশনে। ওকে ভাই। এখন সাপোজ মনে করেন আমি রাউটারের নামটা চেঞ্জ করব, নাম চেঞ্জ করে কি দিই? আচ্ছা, যখন আমরা আচ্ছা আমি আমি পুরোটা লিখি, তারপর হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করি, এটা বেটার হয়।
ও আচ্ছা। আচ্ছা, প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে তাই না? হ্যালো। জি জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডোমেইন নেম দিতে হবে। এখানে দেখেন ফার্স্ট যে কমান্ডটা আমি দিয়েছি আইপি ডোমেইন নেম। এখানে আপনার অর্গানাইজেশনের জন্য যদি কোনো ডোমেইন থাকে, যেরকম আমাদের আছে fiverr.net, আমি আমি ওটা ইউজ করতে পারি। আপনার অর্গানাইজেশনে যদি কোনো ডোমেইন নেম থাকে ওটা আপনি ইউজ করবেন, নাহলে আপনি এটা বানাই দিবেন, সোজা হিসাব। তো ডোমেইন নেম আপনি দিলেন, তারপর কি করলেন, তারপর হচ্ছে আপনি ইউজার ক্রিয়েট করলেন। আপনার অর্গানাইজেশনে মাল্টিপল ইউজার থাকতে পারে, তো ওদেরকে কি করলেন, ইউজার ক্রিয়েট করে দিলেন, খুবই ভালো কথা। ইউজার ক্রিয়েট করার পর টেলনেট আর এসএসএস এর মধ্যে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে একটা ক্রিপ্টো কি আমরা জেনারেট করি। এই ক্রিপ্টো কিটা কাজ কি, বিভিন্ন ধরনের হ্যাশিং অ্যালগরিদম ইউজ করে টোটাল এটাকে আবার কি করে, টোটাল কন্টেক্সটটাকে হচ্ছে আবার ইয়ে করে ফেলে, আপনার হচ্ছে ইনক্রিপ্টেড করে ফেলে। এইখানে দেখেন আমি একটা কমান্ড দিয়েছি, ক্রিপ্টো কি জেনারেট কোন অ্যালগরিদম, আরএসএ অ্যালগরিদম। এটা আরএসএ অ্যালগরিদমের অনেকগুলো ইয়ে আছে, 512 থেকে শুরু হয়, এটা 1024 আপনি ইয়ে করে মাল্টিপ্লাই করে দিতে পারবেন। তো আমাকে বলছে যে কত মডিউল ইউজ করবা, মানে বিট সংখ্যা কত হবে, আর এসে যে কিটা তুমি জেনারেট করবা ওই কির বিট সংখ্যা কত হবে। আমি 1024 দিছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 512 নিচে দিলে সেটাও নিবে, কিন্তু সেটা হচ্ছে আপনার উইক হবে। 512 মোটামুটি স্ট্যান্ডার্ড, আর 1024 হচ্ছে তার থেকে বেটার আর কি। ঠিক আছে, তো ওইটা দিলাম, দেওয়ার পরে কি করলাম, আমি এসএসএস প্রোটোকলকে, আমি যে আহ, ইয়ে করব, আমার এসএসএস টা ইমপ্লিমেন্ট করবো, এটা কই করবো, আমার ভিডিও পোর্টে ঢুকলাম, ঢুকে কি করলাম, এসএসএস প্রোটোকলকে কল করলাম। কল করার পরে এখানে আপনার যদি এনেবল পাসওয়ার্ড না দেয়া থাকে তাহলে দিবেন, আমার যেহেতু দেয়া ছিল আমার খেয়াল ছিল না, আমি আবার মাল্টিপল টাইম দিছি। তো কল করে আপনি বের হয়ে আসবেন। তো বের হয়ে আসছি, এই হচ্ছে আমাদের কনফিগার। এইটুকু বুঝতে কারো কি কোনো সমস্যা আছে? ভাইয়া, এখানে কি আমি আরএসএ জিনিসটা বুঝি নাই আসলে। এটা কি ওই যে এনক্রিপ্টেড কোনো এটা একটা এনক্রিপ্টেড? অ্যালগরিদম, এটা অ্যালগরিদম, একটা অ্যালগরিদম। আচ্ছা। এর অনেকগুলো ভার্সন আছে। আপনি এই যে ক্রিপ্টো কির যদি আপনি, দাঁড়ান, কি আছে ভার্সন, আচ্ছা, এখানে এসএসএইচ এর হচ্ছে অনেকগুলো ভার্সন আছে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের কিন্তু 1.99 একটা ভার্সন আছে যেটা হচ্ছে ইমপ্লিমেন্ট হয়েছে। কারণ এই যে আপনি ক্রিপ্টো কিটা জেনারেট করতেছেন এর উপর বেস করে, এর লেন্থের উপর বেস করে কিন্তু আপনার ভার্সন চেঞ্জ হয়। ঠিক আছে, তো ক্রিপ্টো কিটা সবসময় চেষ্টা করবেন একটু মানে বড় দিকে দেওয়ার। ছোট হইলে আপনার ভার্সন হচ্ছে পুরাতন ভার্সন হবে, ওইগুলা আসলে হ্যাক করা ইজি। ঠিক আছে, আর চেষ্টা করবেন হচ্ছে স্পেশালি ভার্সন 2 এটা ইউজ করা, বা 2 বা 1.99 এগুলো। প্রবাবলি ভার্সন 2 টাও আছে, তো এটা আমার একদিকে খেয়াল নাই, এটা একটু দেখতে হবে। বাট এসএসএস এর মাল্টিপল ভার্সন আছে। এটুকু কি বোঝা গেছে? জি ভাই, বুঝছি। কি বলছেন বলেন তো কেউ। অনেক লম্বা কিছু তো দেখে ফেলছেন। আসলে রিমোট লগ ইনের ক্ষেত্রে আসলে দুইটা প্রোটোকল ইউজ করে, একটা হচ্ছে এসএসএস আর একটা হচ্ছে টেলনেট। আর আমরা এই যে কনফিগারেশনটা করলাম সেটা হচ্ছে টেলনেটেই ইয়ে করছি, এবং ইয়ে করে ইউজার ক্রিয়েট করে পাসওয়ার্ডটা হচ্ছে এনক্রিপ্টেড করে ফেলছি আর কি, এসএসএস ইয়ে ইউজ করে। আচ্ছা, এসএসএস এর ভার্সন হচ্ছে দুটা, ভার্সন 1 আর ভার্সন 2। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ক্রিপ্টো কির উপর যে ইয়ে করে আপনার হচ্ছে এই এই যে আপনার একটা ইয়ে আসবে, এই যে 1.991 এরকম একটা সংখ্যা আসবে, এটা ট্রাই করবেন হচ্ছে অল টাইম 1.99 এর উপরে রাখা, তাহলে হচ্ছে জিনিসটা আরো সিকিউর হয়। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে, বুঝতে পারছেন?
ভাই আমি বুঝছি মোটামুটি, হয়তো রিপিট করলে আরো একটু বুঝতে পারবো। বাসায় দেখা লাগবে ভাই, কিন্তু বাসায় যদি না দেখেন সেক্ষেত্রে আসলে ভাইয়া রিপিট ক্লাসগুলা করতেছি শুরু থেকে, এখনো ক্লাস 10 পর্যন্ত আগাইছি আর কি, 11-এ পরে আছি, এখনো রিপিটেড ক্লাসে 11-এই আছি, হয়তো আবার একবার করতে হবে। দেখেন আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড কি ছিল? ইউজার ওয়ান। ও, ইউজার ওয়ান। ইউজার নেম চাচ্ছে না কেন? ইউজার নেম তো আপনি নিচে নিয়ে ভাই, আপনি কয়বার দিবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ইউজার নেম ইউজার হ্যাঁ ওয়ান। হ্যাঁ, সরি আমি লিখাটা খেয়াল করি নাই, ওই যে আইপিটা খেয়াল করছি জাস্ট। কমান্ড হচ্ছে এসএসএস মাইনাস এল ইউজার ওয়ান, মানে ইউজার নেমটা আর কি। ইউজার ওয়ান তো আমি হচ্ছে ইউজার নেম দিছি, তারপর হচ্ছে আপনার ডিভাইসের আইপি। পাসওয়ার্ড নিচ্ছে না, পাসওয়ার্ড বলতে আমি বলবো। এই যে ঢুকছে এখন, দেখা যাচ্ছে আমার রাউটার। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। যাই হোক, তো এটা ছিল আমাদের এসএসএস। এখন আসেন আমরা নেট পেটে যাই। আজকে একদিনে ভাই এতগুলা দেখাচ্ছেন ভাইয়া, রিভিশন দিতে তো আবার ক্লাস নিতে যাচ্ছেন একটা মাঝে। আমি আমি থিওরিটিক্যাল জিনিসটা দেখাবো, আমি জাস্ট হচ্ছে আপনার কনসেপ্টটা দেখাবো, মানে থিওরিটিক্যাল কনসেপ্টটা বলবো, বাট নেটটা দেখাবো হচ্ছে নেক্সট ক্লাসে। আচ্ছা, চলো। আমাদের দুইটা টপিক আছে, যার নাম হচ্ছে নেট আর প্যাড। নেট আর প্যাড কি কেউ আমার একটু বলেন তো? নেট তো সবাই কমনলি জানার কথা, প্যাডটা কি বলেন তো? পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, এটা হচ্ছে ভাইয়া কোনো একটা স্পেসিফিক পোর্টে হিট করলে একটা যে পোর্টের সাথে সেটাকে ট্রান্সলেট করা আছে সেটাকে সে মানে রিচ করে দেয় আর কি। এতটুকু এটা হইতে পারবে। আর কেউ? আহ, না ভাই অতটুকু ইয়ে করা নাই, নেট তো মোটামুটি ইয়ে করা আছে, কিন্তু প্যাড জিনিসটার সাথে পরিচিত না। আচ্ছা, আমাদের নেট মানে অ্যাড্রেস ট্রান্সলেশন তো বুঝেন। আপনার প্রাইভেট, আমরা যখন আমাদের ল্যান্ড গুলোতে ইউজ করি আমরা কি ইউজ করি? প্রাইভেট আইপি ইউজ করি। এখন সাপোজ মনে করেন আমার এইটা হচ্ছে আমার আইএসপি রাউটার, ঠিক আছে? আইএসপি রাউটার, এই সে তার ল্যানের জন্য আইএসপি, বা আপনি যে কোনো একটা রাউটারের কথাই চিন্তা করেন, আইএসপি হিসেবে আমার কোনো কথা নেই। ভাইয়া সাউন্ড একদম ডাউট হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান, মাইক্রোফোনের থেকে একটু দূরে আছে। আচ্ছা, এখন আমাদের আমরা কর্পোরেট ক্লায়েন্ট বলেন বা হচ্ছে আপনার আইএসপি গুলা কি করে, গেটওয়ে প্রোভাইডারের কাছ থেকে বা আইএসপি দের কাছ থেকে পয়েন্ট টু পয়েন্টের জন্য একটা পাবলিক আইপি নেয়, স্ল্যাশ ডাটা আইপি নেয়, তাই তো? যেটা হচ্ছে সে রাউটারে বসায় তার ওয়ান আইপি হিসেবে। তো আর ল্যান কনফিগার করা হচ্ছে আপনার প্রাইভেট আইপি দিয়ে। এখন ঘটনা হচ্ছে আপনার ইন্টারনাল নেটওয়ার্কে আপনি সুন্দর মতো প্রাইভেট আইপি দিয়ে কমিউনিকেশন করতেছেন, নো ইস্যু, কমিউনিকেশন হচ্ছে। প্রাইভেট আইপি তো আমরা সবাই চিনি। তো প্রাইভেট আইপি কিন্তু আপনার নিজের নেটওয়ার্কে এটা ইউনিক। এই এই এক আইপি কিন্তু আরেক আইপির ক্ষেত্রে ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি নাই। ডুপ্লিকেট বলতে তো আমি কি বুঝাইতে বুঝছেন? এখন মনে করেন আপনার এখানে আর আপনার প্রতিবেশী আর একটা নেটওয়ার্ক আছে, তার এন্ডেও সে 192.168 এই সেম সিরিজের 10 সিরিজের আইপি ইউজ করতেছে। আই মিন মানে সেম নেটওয়ার্কের আইপি ইউজ করতেছে। এখন আপনারা যদি একসাথে কোনোভাবে কানেক্টেড থাকেন আর কেউ যদি কমিউনিকেশন করতে যান, তাহলে এটা কনফ্লিক্ট হবে না? মনে করেন আপনার একই নাম্বারে দুইটা মোবাইল সিম আছে, এখন ফোন আসলে বাজবে কার কাছে? হয়তো দুটার কাছে না হয় একটাতেও আসবে না, বুঝি নাই। যদি এরকম সেম নাম্বার থাকে। পাঁচ মিনিটে দুইটা দেই, কিন্তু একজন কথা বলার পর আরেকজন আর চান্স পাবে না।
এখন এই যে সমস্যাগুলো অ্যারাইজ হইতেছে কমিউনিকেশনের ক্ষেত্রে, এটা তো সলভ করা লাগবে। আর পাবলিক আইপির যে বিষয়টা, সেটা হচ্ছে পাবলিক আইপিটা খুব লিমিটেড। এখন সবাইরে তো আমার কমিউনিকেশনের জন্য একটা ইউনিক অ্যাড্রেস দরকার। ইউনিক অ্যাড্রেস বুঝছেন, মানে যেটা হচ্ছে গ্লোবালি ইউনিক। এই অ্যাড্রেস আর কারোর কাছে নাই। তো এরকম একটা অ্যাড্রেস দরকার। এখন সবারই যদি আমরা ইউনিক অ্যাড্রেস দেওয়া শুরু করি, তাহলে তো আমার দেখা যাবে আমার মানে বাংলাদেশের জন্যই IPv4 এর টোটাল লিমিট শেষ হয়ে যায়। বাংলাদেশে যত মানুষ আছে সবাই যদি আমরা ইউনিক আইডেন্টিটি দেওয়া শুরু করি, তাহলে আর এই IPv4 এর রেঞ্জই শেষ হয়ে যায়। তো আরো তো ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রি আছে, তাদেরকে কমিউনিকেশন করতে হবে না? তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা অ্যাড্রেস করার জন্য তারা কি করলো, তারা একটা মেথড নিয়ে আসলো যে না, পাবলিক আইপি টাকা দিয়ে একে তো কিনতে হয়, তারপর হচ্ছে আবার লিমিটেড। তো এমন একটা প্রসেস যে ডেভেলপ করতে হবে যাতে আমরা এই প্রাইভেট আইপির থ্রুতে কমিউনিকেশন করতে পারি এবং পাবলিক আইপি গুলা বাঁচে। তো কি করলো, অ্যাড করা শুরু করলো এটার অ্যাড্রেস ট্রান্সলেশন। আপনার এই যে ওয়ানের যে আইপি গুলা, সরি ল্যানের যে আইপি গুলা, এই যে প্রাইভেট আইপি গুলা, সেগুলো কি হচ্ছে, নেট হচ্ছে, নেট অ্যাড্রেস ট্রান্সলেশন হচ্ছে। কিভাবে? এই যে আপনার ওয়ানের এখানে যে পাবলিক আইপি, সাপোজ মনে করেন এখানে 253 আইপি বসানো আপনার এন্ডে, এই আইপির ওপর সে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। আপনি যখনই এই প্রাইভেট আইপি যে হিট করতেছেন, সেই আইপিটা কনভার্ট হয়ে যাচ্ছে একটা পাবলিক আইপি। ট্রান্সলেশন মানে হচ্ছে কনভার্ট হওয়া। ভালো কথা, কনভার্ট হয়ে গেল। কিন্তু এখন ঘটনা হইলো, আপনার পাবলিক আইপি তো একটা, আমাদের ওয়ানে তো কি প্রাইভেট আইপি যায় না পাবলিক আইপি যায় বলুন তো? ওখানে তো পাবলিক পাব- আইপি। অবশ্যই আমার পাবলিক আইপি যায়, কারণ ওয়ানে আমার প্রাইভেট আইপির কোনো জায়গাই নাই। আমার যাইতে হবে সব পাবলিক আইপি। তাহলে এই যে সব প্রাইভেট আইপি গুলো কনভার্ট হইতেছে আমার কি একটা পাবলিক আইপির উপরে। খুবই ভালো কথা, কিন্তু সে মানুষ তো বেচারা একা, একা একটা আইপি একা একটা একা না। তো এখন এতজনের রিকোয়েস্ট সে যে ওয়ানে নিয়ে যাবে, ও তো রিকোয়েস্ট নিয়ে যাইতে পারবে, সমস্যা নাই, কিন্তু একজনের রিকোয়েস্ট তার ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে আবার ব্যাক করে আরেকজনেরটা নিয়ে আসতে, এই যে একটা ডিলে সময় লাগতেছে, এইটা আমাদের কমিউনিকেশনের কিন্তু একটা টাইম ফ্রেম আছে, একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে। ওই টাইম ফ্রেম পাস হয়ে গেলে কি বলে, রিকোয়েস্ট টাইম আউট। জি এই ভাই। কথা বলে কিনা? জি ভাই। তো দেখা যাবে যে এ PC1 এর প্যাকেটটা এ একটা পাবলিক আইপি তে কনভার্ট হচ্ছে, ভালো কথা। এই যে আমাদের 253 আইপি 103.131.10.253 এই আইপিতে আমার এইখানে কত আইপি বসানো, এখানে হচ্ছে কত বসানো, 7, 10.7 আইপি। এই যে 192.168 10.7 এই প্রাইভেট আইপি কনভার্ট হয়ে এখানে চলে যাচ্ছে, এই আইপির উপর দিয়ে ট্রাফিক নিয়ে চলে যাচ্ছে কনভার্ট হয়ে, ভালো কথা। কিন্তু এরাও তো ট্রাফিক পাঠাচ্ছে, তো এরাও তো ওয়েট করতেছে। তা এতে কি হচ্ছে, আমার ডিলেটা বাড়তেছে না কমিউনিকেশনে? জি ভাই। একটা সেশন ডিলে ক্রিয়েট হচ্ছে। আর প্রত্যেকটা কমিউনিকেশনেরই একটা সেশনের জন্য আপনার কি থাকে, একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে। যখন এই সেশনটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি দেখাচ্ছে, রিকোয়েস্ট টাইম আউট। তাহলে সে কি আর ডাটা পাঠাইতে পারতেছে? সে তো এর প্যাকেট নিয়ে চলে গেল, তাহলে এদের প্যাকেট গুলো কি হলো, রিকোয়েস্ট টাইম আউট হয়ে গেল। হ্যাঁ। তাহলে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে না? জি ভাই। সবাই তো তাহলে একসাথে কমিউনিকেশন করতে পারতেছে না। আমার যে মানে একটা প্রবলেম সলভ হওয়ার ছিল, যে আমরা মানে প্রাইভেট আইপি গুলোকে পাবলিক আইপি তে নেট করে ট্রান্সলেশন করে কনভার্ট করে ওয়ানের দিকে যাব, এটা আমি করলাম সাকসেসফুলি। কিন্তু প্রবলেম তো আরেকটা হয়ে গেল, সবাই তো আর অনেক একসাথে যাইতে পারতেছি না। তাহলে এখন কি করতে হবে, এমন প্রসেসটা এমন ভাবে করতে হবে যাতে প্রাইভেট আইপি কে পাবলিক আইপি তে ট্রান্সলেটও করা যায়, এবং অনেকের ট্রাফিক যাতে একসাথে নিয়ে যেতে পারে, মানে ট্রাফিক বলতে প্যাকেটকে বুঝিয়ে দিচ্ছে, প্যাকেট যাতে একসাথে নিয়ে যেতে পারে। এই যে প্যাকেট নিয়ে যাওয়া, এইটার জন্য যে প্রসেসটা আসছে সেটাকে বলা হচ্ছে প্যাট, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। এতে কি হয়, এতে যে জিনিসটা হয় দেখাই আমি। দেখা যাচ্ছে তো, রাইট? জি ভাই দেখতে জি। এই যে আমার 192.168.10.7 এ যখন প্যাকেট পাঠায়, তখন সেটা পাবলিক আইপিতে কনভার্ট হয় এই আইপিতে, মানে আমার পাবলিক আইপি তো একটাই, এটাতে কনভার্ট হয়, কিন্তু তার সাথে একটা এডিশনাল ইনফরমেশন যোগ হয়ে যাচ্ছে। সেটা কি, একটা ভার্চুয়াল পোর্ট নাম্বার। ভার্চুয়াল পোর্ট নাম্বার কি, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে আমি শুরুর দিকে বলছিলাম, 65,000 সামথিং পর্যন্ত আমাদের ভার্চুয়াল পোর্ট নাম্বার আছে, মনে আছে? হুম। জি তো ভাইয়া মনে আছে। 65,000 পোর্টের মধ্যে যে কোনো একটা পোর্ট ডাইনামিক্যালি আমাদের
রাউটার যখন আমরা নেট প্রোটোকলটা চালাই অ্যাসাইন করে দেয়। তাইলে আমার আই মানে আইপি তো সেম থাকতেছে, কিন্তু এই যে পোর্ট নাম্বার, এই পোর্ট নাম্বারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। পোর্ট নাম্বারটা তো কারোর জন্য এক 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 থাকতেছে না। আমার পিসি 0 জন্য পোর্ট নাম্বার 20, পিসি 1 এর জন্য পোর্ট নাম্বার কত 21, 2 এর জন্য পোর্ট নাম্বার 22। এই যে প্রত্যেকটা পোর্ট নাম্বার ডিফারেন্ট হয়ে যাচ্ছে, একটা পার্ট যে ডিফারেন্ট হচ্ছে, তাহলে সবার আইপি অ্যাড্রেস তো আর এক থাকতেছে না। আইপি অ্যাড্রেসের মধ্যে একটা অংশ চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। তো এই যে একটা চেঞ্জ হচ্ছে, এইটাকে বলি হচ্ছে আমরা প্যাড। এতে কি হচ্ছে, এতে দেখা গেছে যে সবাই একসাথে কমিউনিকেট করতে পারতেছে এবং কারোর ট্রাফিক কারোর কাছে যাচ্ছে না, যার তার কাছে আসতেছে। যখন আমরা ডিনেট হয় তখন যার ট্রাফিক তার কাছেই দেয়। এইটুকু কি ক্লিয়ার কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। নেক্সট ক্লাসে কিন্তু আমি এই থিওরিতে ঢুকবোই না, সোজা গিয়ে কনফিগারেশনে ঢুকবো। ভাইয়া পোর্ট গুলা কি আপনার উপরের দিকের গুলাই তোলে, ওয়েল ডাউন তো নেওয়ার কথা না? পোর্ট আপনার 60,000 পোর্ট, এটা আপনার রাউটার ইন্টেলিজেন্ট, সে অটোমেটিক্যালি যে কোনোটা অ্যাসাইন করবে। তবে এখানে কথা আছে, আপনার ভার্চুয়াল পোর্ট 65,000 পোর্টের মধ্যে যেগুলো আমরা ওয়েল নোন বিভিন্ন প্রোটোকলের কাজে ইউজ করি, ওইসব পোর্ট ইউজুয়ালি ইউজ হয় না। আপনার পোর্ট মানে এট এ টাইম আপনি 65,000 প্লাস হচ্ছে আপনি ইয়ে করতে পারেন, 60,000 উপর পোর্ট ইউজ করতে পারেন। তো সবগুলোতে তো আপনার এতগুলো তো প্রোটোকলও নাই। জি ভাইয়া। সে নিশ্চয়ই হচ্ছে আপনার আমি এখানে 22 লিখছি, তার মানে এটা না যে এটা হচ্ছে আপনার এসএসএস এর পোর্ট দিয়ে দিবে। এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য দিচ্ছি আর কি। কোনো কোয়েশ্চেন? না ভাই আগান। না, আজকে আর আগাবো না, আজকে হচ্ছে এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে আমরা নেটপ্যাডের ল্যাব থেকে শুরু করব। ভাই এখানে কি পোর্ট ফরওয়ার্ডিংটাও আসবে? পোর্ট ফরওয়ার্ডিংটা তো আপনি করেন হচ্ছে মাইক্রোটিকে, ওটাও সাম সর্ট অফ নেট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত তাহলে। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমি এন্ড করব। ভাই একটা আলাদা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা ভাই, ওই যে ক্যাশ সার্ভার যে বলে বা জিজিসি বা এখানে বলে না, ওগুলা হচ্ছে কিরকম কি? মানে একটা রাউটারে ওই বাহিরের থেকে সবগুলা রাউট নিয়ে এসে কি ওখানে ইনক্লুড করে এরকম কিছু, নাকি অন্য কোনো কনসেপ্ট এটাতে? না, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে আপনি পেনের কথা বলতেছেন। আপনার ক্যাশ সার্ভারে যেটা হয়, একটা সার্ভার থাকে যেখানে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট, ইউটিউবের লক্ষ লক্ষ কন্টেন্ট আছে, কিন্তু মোস্ট আপনার রিজিওনে মোস্ট ভিউড যে কন্টেন্ট গুলো আছে ওইগুলা সে কি করে ওই ক্যাশ সার্ভারের ভিতরে জমা করে রাখে। এখন আপনি যখন কোন একটা কন্টেন্টে, আপনি বা আপনার ইউজাররা যখন কোন একটা কন্টেন্টের কিভাবে এক্সাম্পল দেই, যেরকম মনে করেন আহ কালাচাঁদ একটা গান সাপোজ মনে করেন, তো এইটা হচ্ছে খুব ট্রেন্ডে চলতেছে, তাই এখন এইটা সবাই ম্যাক্সিমাম মানে ভিউ করতেছে, একটা রিজনের সবাই হচ্ছে ম্যাক্সিমাম ওই জিনিসটা ভিউ করতেছে। তো তখন কি হয়, তখন হচ্ছে ওই কন্টেন্টটা ওই ক্যাশ সার্ভারে জমা হয় একটা নির্দিষ্ট টাইমের জন্য। ক্যাশ সার্ভারে কিন্তু কন্টেন্ট আজীবনের জন্য থাকে তা না, 7 দিন। সার্ভারের সাইজ অনুযায়ী, যদি বড় সার্ভার হয়, সার্ভারের সাইজ যদি বড় হয়, গুগল যখন ক্যাশ দেয় তখন সার্ভারে তো একটা সাইজ থাকে, 19 জিবি, 20 জিবি, 120 জিবি, এরকম তো একটা সাইজ থাকে। তো যদি সার্ভারের সাইজ বড় হয়, আপনার ওইটা কন্টেন্টকে লং টাইম ধরে রাখতে পারে। আর যদি সার্ভারের সাইজ যত ছোট হবে, ক্যাপাসিটি যত ছোট হবে, তত হচ্ছে কন্টেন্টটা অটোমেটিক্যালি তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। তো তো ওই কন্টেন্টটা তখন হচ্ছে ওই ক্যাশ সার্ভারে জমা হয় এবং তাতে কি হয়, আপনার ওই নেক্সট টাইম প্রথমবার যখন ওই কোনো ইউজার ওই কন্টেন্টটাকে দেখতে চায়, তখন সেটা ইন্টারনেট দিয়ে ঘুরে আপনার সার্ভারে জমা হয়। আর পরের বার থেকে যখন ইউজাররা ওইটা দেখতে চায়, তখন ওইটা ডিরেক্টলি ক্যাশ সার্ভার থেকে জমা মানে সার্ভ হয়। জিনিসটা কি বুঝাইতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তবে এখানে কথা আছে, আপনার রিকোয়েস্ট কিন্তু যায় ইন্টারনেটের উপর।
আপলোড যায় ইন্টারনেটের উপর দিয়ে, ডাউনলোড ট্রাফিক কিন্তু আসে হচ্ছে ক্যাশের উপর দিয়ে, যেটা বলি আমরা ফিড। জিসির ফিড অল টাইম যাবে হচ্ছে ইন্টারনেটের উপর, মানে আপলোড বলতে হচ্ছে আপনার রিকোয়েস্টটা যাবে, আপনি যে কন্টেন্টটা দেখতে চাচ্ছেন ওইটা রিকোয়েস্টটা যাবে হচ্ছে আপনার ইন্টারনেটের উপর দিয়ে, ইন্টারনেটের উপর দিয়ে রিকোয়েস্টটা গিয়ে গুগলের যখন সার্ভারে হিট করে তখন গুগল বলে যে এই কন্টেন্টটা আমার ওই লোকেশনের, আমাদের মানে যাদের সাথে গুগলের পেয়ারিং থাকে ওই লোকেশনের ওই ট্যাগে আছে, ট্যাগ বা সার্ভারে আছে, ওইখান থেকে সার্ভ হোক, তখন সে কি করে ওই রিকোয়েস্টটা আবার এই সার্ভারকে ফরওয়ার্ড করে, তখন হচ্ছে সার্ভার থেকে আপনি ওই ট্রাফিকটা পান। বুঝতে পারছেন, এভাবে হচ্ছে গুগলের অ্যালগরিদম কাজ করে। আবার কিছু কন্টেন্ট থাকে পিএনআই কন্টেন্ট, ওগুলো দেখবেন হচ্ছে আপনার ইন্টারনেট দিয়ে যাবে, যদি পিএনআই না থাকে। হুম। আর কারো কোনো কোয়ারিজ? ওকে, আপনাদের কমান্ড গুলো আমি আপলোড করে দিছি ইয়েতে, গ্রুপে। তাহলে অল দ্য বেস্ট। আচ্ছা ভালো কথা, আমরা কবে তাহলে করতেছি মেকআপ ক্লাসটা? হ্যালো, আহ, বুধবারে ক্লাস থাকলে সোমবারে হলে ভালো হয় আমার মতে। সবাই কি একমত? জি ভাইয়া, কারণ একদিন তো রেস্ট লাগবেই মাঝে। ঠিক আছে, সমস্যা নাই, সোমবার আমি গ্রুপে বলে দিচ্ছি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।